বছর আমরা প্রত্যেকটা টপারের কাছ থেকে একটা জিনিস আমরা জানতে পারি যে প্রত্যেকটা জিনিস কনসেপচুয়ালভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে যে কোনো বিষয়ে ভালো রেজাল্ট করা যায়। তো এই যে কথাটা তারা বলে যে প্রত্যেকটা বিষয় যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করি তাহলে প্রত্যেকটা বিষয়তে আমরা একটা ভালো মার্কস কিন্তু তুলতে পারবো। কিন্তু এখানে আমরা যারা নিচু বা নিম্নবিত্ত ফ্যামিলি রয়েছে, এছাড়া যারা অতটাও পড়াশোনাতে ভালো না, তারাও চাইছে একটা সেরকম রেজাল্ট করে সবাইকে চমকে দেওয়ার জন্য। তো এই মেনলি এই যে বিষয়টা মানে টপারদের কথা এবং আমাদের এই সিঁড়িটা ওঠার জন্য কেউ সেই পথটা কিন্তু দেখিয়ে দেয় না। কিভাবে কনসেপ্ট ক্লিয়ারটা করব এবং কিভাবে একটা ভালো স্কোর করব সেই সিঁড়িটা আমাদের কেউ দেখিয়ে দেয় না। তো কিন্তু তোমাদের মধুমিতা দিদি তোমাদের পাশে আছে, তোমাদের প্রত্যেকটা জিনিস ভালোভাবে শেখাবে, ধরে ধরে প্রত্যেকটা বিষয় ছবি এঁকে এঁকে প্রত্যেকটা জিনিস তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাবে। শুধু এই ভিডিওটাতে নয়, আরও বাদবাকি যে ভিডিওগুলো রয়েছে সেখানেও প্রত্যেকটা বিষয় আমি কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রথম থেকে ভিডিওটা পর্যন্ত দেখতে হবে, এবং জানি যে তুমিও চাইছো একটা ভালো রেজাল্ট করতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে খুব সুন্দরভাবে তোমরা অনেকেই বুঝতে পেরেছো থাম্বনেল দেখে যে কোন দুটো বিষয় নিয়ে মেনলি আজকে আমরা আলোচনা করব। আজকে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল, যেটা কিনা মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য, এবং যারা উচ্চ মাধ্যমিক এছাড়া বিভিন্ন যাদের পাঠ্য বইয়ে এই যে বিষয়টা অন্তর্ভুক্ত রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো মেইনলি যেহেতু আমরা আজকে আলোচনা করব যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল সম্পর্কে, যেহেতু আমরা আলোচনা করব, আমি কি করেছি প্রত্যেকটা জিনিস প্রথমেই জিনিসটা আমি লিখে নিয়েছি যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল। তোমরাও কি করবে, খাতা বের করে সুন্দরভাবে লাল পেন দিয়ে বা যে কোনো কালো কলম দিয়ে লিখে নেবে যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল। তারপরে চলো স্টার্ট করি এই জিনিসটা বোঝার। তো ভালোভাবে বুঝো জিনিসটা। দেখো, তো আমরা প্রথমেই বুঝতে পারছি যে কংগ্রেস সমাজতান্ত্রিক কথাটার পরে কি আছে, একটা দল একটা লেখা আছে। তো এই দলটা মেনলি কি? তো কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা হচ্ছে একটা দল। দেখো, যে কোনো পার্টির ক্ষেত্রে আমরা যদি দেখি দল রয়েছে, টিএমসি দল, বিজেপি দল, এছাড়া অন্যান্য কিছু দল রয়েছে। তো এরকমই একটা দল হচ্ছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল। ঠিক আছে, প্রত্যেকটা পার্টি, বিজেপি পার্টি, টিএমসি পার্টি এরকম দল আছে। তো সেরকমই একটা দল হচ্ছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল। কিন্তু এটা বর্তমানে ছিল না, এটা বর্তমানে সেই কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা ছিল না, সেটা অতীতে বা আগের যে ঐতিহাসিক বা ইতিহাসে যদি আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাবো এই দলটা ছিল, এই দলটা একসময় ছিল। কি দল? সেটার নাম কংগ্রেস সমাজতান্ত্রিক দল। প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে এই যে দল গঠিত হলো কংগ্রেস সমাজতান্ত্রিক দল, কয়েকটা মানুষ, অনেকগুলো মানুষ একত্রিত হয়ে তারা কি করলো, একসঙ্গে হয়ে তারা একটা দল গঠন করলো, ঠিক আছে। তো অনেকগুলো মানুষ কি করলো, একত্রিত হয়ে তারা একটা দল গঠন করলো, যেই দলটার নাম কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা। আমরা যদি বুঝতে চাই খুব সহজভাবে, দেখো যে কোনো একটা দল গঠিত হচ্ছে, কিন্তু দল কি আমি একাই গঠন করতে পারবো না, অনেকগুলো 2-3 জন মানুষ নেতা থাকবে, অনেকগুলো মানুষ নিয়ে 10-12 জন মানুষ নিয়ে একটা কি হবে, দল গঠন হবে। তো এমনি করেই এরকমভাবে একটা দল কিন্তু গড়ে উঠেছিল। ভালোভাবে বোঝার চেষ্টা করো যে তোমরা বাড়িতে যদি দেখো সেলফ হেল্প যে গ্রুপগুলো রয়েছে, আমাদের যে মারা রয়েছে তারা কিন্তু সেলফ হেল্প গ্রুপ করে, তাই না, টাকা জমায়, সেরকম একটা দল। তো মেইনলি এই কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা ছিল ইতিহাসের পাতায়, মানে এই দলটা আজকের সময় না, সেই 20 শতকে বা 19 শতকে কিন্তু এরকম একটা দল ছিল, তাই না। তো মেইনলি অনেকগুলো মানুষ মিলে একটা দল গঠন করেছিল, সেই দলটার নাম বিজেপি দল নয়, সেটার নাম টিএমসি দল নয়, সেটার নাম কি, কংগ্রেস সমাজতান্ত্রিক দল। তো অনেকগুলো মানুষ একত্রিত হয়ে একটা দল গঠন করেছিল, সেই দলটার নাম কিন্তু বিজেপি দল নো, টিএমসি দল না, সেই দলটার নাম হচ্ছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল। ঠিক আছে, তাহলে এই যে দলটা গঠন করলো, অনেকগুলো মানুষ মিলে একটা দল গঠন করলো, সেটার নাম কি, কংগ্রেস সমাজতান্ত্রিক দল। বুঝতে পারছো, দল মানে সবাই দল বেঁধে বেঁধে কি করে, খেলা করে, তাই না। তো সেরকম ভাবে দল হচ্ছে, তো সেই দলটার নাম কি ছিল, কংগ্রেস সমাজতান্ত্রিক দল। জানতে হবে যে এই কংগ্রেস যে সমাজতান্ত্রিক দলটা আছে, এই দলটা কবে গঠিত হয়েছিল, সময়টা জানতে হবে, তাই না। তো এই কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা গঠিত হয়েছিল বা গড়ে উঠেছিল 1934 সালে, 1934 সালে, 34 সালে, 1934 সালে।
তো মেইনলি হচ্ছে 1934 সালে কিন্তু এই কংগ্রেস যে সমাজতান্ত্রিক দলটা যে আছে, এই দলটা কত সালে গড়ে উঠেছিল? 1934 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অবশ্যই কিন্তু মনে রাখবে। এরপরে আমাদের জানতে হবে যে কোথায় গঠিত হয়েছিল। তোমার বাড়িতে গঠিত হয়েছিল, আমার বাড়িতে গঠিত হয়েছিল না, জানতে হবে এটা কোথায় গড়ে উঠেছিল। এটা মেইনলি গড়ে উঠেছিল হচ্ছে বোম্বাইয়ে গড়ে উঠেছিল। বোম্বাই, যেটা বর্তমানে কিন্তু মুম্বাই নামে পরিচিত। তো এই যে দলটা আছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল, এটা কিন্তু পশ্চিমবঙ্গে নয়, এটা মুম্বাইয়ে গড়ে উঠেছিল। কি? বোম্বাই, এবং বর্তমানে যেটাকে আমরা মুম্বাই বলি, সেই মুম্বাইয়ে কিন্তু কি হয়েছিল? এই দলটা কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে কংগ্রেস সমাজতান্ত্রিক দল 1934 সালে গড়ে উঠেছিল। কোথায় গড়ে উঠেছিল? সেটা হচ্ছে বোম্বাই, আজকের যেটা হচ্ছে বর্তমানে মুম্বাইয়ে অবস্থিত। তো সেখানেই এই দল, অনেকগুলো মানুষ মিলে একটা দল গঠিত হয়েছিল, সেটার নাম কি? কংগ্রেস সমাজতান্ত্রিক দল। কিন্তু দেখো, যে কোনো একটা জিনিস, যে কোনো কিছু যখন আমরা ঝগড়া করি, এমনি এমনি ঝগড়া করি না, বা যখন কোনো একটা কাজ করি সেটা এমনি এমনি করি না। তো প্রত্যেকটার জন্য কিন্তু একটা কারণ আছে, একটা নির্দিষ্ট কারণ আছে, যে আমরা এই কারণের জন্য এই কাজটা করছি, এটা হওয়ার জন্য আমরা এটা করছি। প্রত্যেকটা জিনিস, তুমি পড়াশোনা করছো ভালো রেজাল্ট করার জন্য, তাই না? আমি পড়াচ্ছি যাতে তোমরা অনেক উপকৃত হও। তো প্রত্যেকটা জিনিসের একটা কারণ বা উদ্দেশ্য থাকে। তো মেইনলি এই যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল অনেকগুলো মানুষ নিয়ে গঠিত হলো, সে অনেকগুলো মানুষের কি কাজ নেই? আমাদের মতো কি কাজ নেই পড়াশোনা ছাড়া? তাদেরও কাজ আছে, কিন্তু তারা একটা দল গঠন করেছিল। কিসের জন্য? সেই কারণটা জানতে হবে, যে সেই দলটার উদ্দেশ্য বা কেন এই দলটা মেনলি গড়ে উঠেছিল। কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা এমনি এমনি গড়ে ওঠেনি, সেটা কেন গড়ে উঠেছিল সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো দেখো, তোমরা যে সালটা দেখতে পেলে যে 1934 সালে, এই 1934 সালে কি আমাদের দেশ ভারত কি স্বাধীন হয়েছিল? ভারতবর্ষ স্বাধীন হয়নি। তো এই যে ভারতবর্ষ স্বাধীন হয়নি মানে কি? সেখানে ব্রিটিশ সরকার এই ভারতীয়দের ওপর কি করতো? অত্যাচার করতো। সেই ব্রিটিশ সরকার ভারতীয়দের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করতো, কিন্তু আমরা জানি প্রচুর অত্যাচার করতো। তো সেই সময় অনেকগুলো মানুষ মিলে বোম্বাই বা মুম্বাইয়ে অনেকগুলো একটা মানুষ দল গঠন করলো। কেন? কারণ যেহেতু শ্রমিক বা কৃষক সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে, যারা খেটে খুটে খায়, যারা দারিদ্র, যাদের অতটা টাকা পয়সা নেই, সেই মানুষদের ওপর কিন্তু ব্রিটিশ সরকার একের পর এক অত্যাচার করা শুরু করে। তোমার ওপর আমি প্রতিদিন মারা শুরু করলাম, অত্যাচার খেতে দিলাম না। ঠিক আছে, তো সেরকম একটা ব্যাপার। তো ব্রিটিশ সরকার শ্রমিক বা কৃষক সম্প্রদায়ের মানুষদের ওপর কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচার করা শুরু করলো। কিন্তু এই বোম্বাই বা মুম্বাইয়ের জায়গাটা যে রয়েছে, সেখানকার কয়েকজন মানুষ মিলে একটা দল গঠন করেছিল, সেটার নাম কি? কংগ্রেস সমাজতান্ত্রিক দল। সেই কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন করেছিল, তাদের একটাই লক্ষ্য ছিল যে শ্রমিক এবং কৃষকদের ওপর অত্যাচার করতে দেওয়া যাবে না। মানে বুঝতে পারছো, তারা ভালো মানুষ ছিল, তারা চাচ্ছে না যে সেই দরিদ্র কৃষক এবং শ্রমিক মানুষদের ওপর ব্রিটিশ সরকার মারুক, অত্যাচারও করুক, তারা খেতে না দুক, এরকম ভারতীয়রা চায়নি। ঠিক আছে, তো সেই জন্য মেইনলি তারা কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা গঠন করেছিল। বিষয়টা ক্লিয়ার? যে আর তাছাড়া তারা চাইছিল নতুন একটা দেশ গঠন করা। তো কংগ্রেস সমাজতান্ত্রিক যে এই যে দলটা ছিল, এই দলের মেইন উদ্দেশ্য কি ছিল? নতুন একটা দেশ গঠন করা। কারণ কি? ভারতবর্ষে তারা তো শাসন বিস্তার করছে কারা? ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার বারংবার সেই ভারতীয় মানুষদের উপর কি করছে? অত্যাচার করলে তারা কি করবে? নতুন একটা জায়গা, নতুন একটা দেশ গঠন করার চেষ্টা করবে। এবং সেটা করা হয়েছিল, মেইনলি করার উদ্দেশ্য ছিল, মেইনলি কংগ্রেস যে সমাজতান্ত্রিক দলটা ছিল, সেই দলের মেইন উদ্দেশ্য ছিল যে একটা নতুন দেশ আমরা গঠন করব, এবং সেখানে যে কৃষক বা শ্রমিক যারা মানুষ রয়েছে তাদের কি রাখবো? ভালো রাখবো। এই জন্যই এই উদ্দেশ্য নিয়েই মেইনলি কি করলো? এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন হলো। একাই কি আমি পারবো? অতগুলো মানুষকে ভালো রাখতে পারবো না। তো কয়েকজন শিক্ষিত মানুষ মিলে একত্রিত হয়ে একটা দল গঠন করলো, এবং কৃষক এবং শ্রমিকদের ভালো রাখার জন্য চেষ্টা চালিয়ে গেল। ঠিক আছে, এই জন্যই মেনলি এই কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা গঠিত হয়েছিল। আমি এখানে লিখে নিই, তোমরাও লিখে নেবে।
তো এই যে কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা গঠন হয়েছিল সেটা কেন, সেটা আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছি যে নতুন দেশ গঠন করা এবং কৃষক ও শ্রমিকদের ভালো রাখার জন্যই মেনলি কী করেছিল এই কংগ্রেস সমাজতান্ত্রিক দলটা গড়ে উঠেছিল। এবার হচ্ছে যে আমরা যেহেতু জানলাম যে একটা সুন্দর দল যেটা কিনা দরিদ্র মানুষদেরকে আশ্রয় দান বা তাদের সাহায্য করার জন্য গড়ে উঠলো, সেই দলের বিশেষ কয়েকজন নেতার নাম আমাদের জানতে হবে, কারণ তারা কি তারা ভালো কাজ করেছিল। তো মেইনলি হচ্ছে সেই কংগ্রেস সমাজতান্ত্রিক দলের কয়েকজন নেতা, বিশেষ করে দুজন নেতার নাম, সেই দুজন নেতার নাম হচ্ছে, এক নম্বর হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, আরেকটা হচ্ছে আচার্য নরেন্দ্র দেব প্রমুখ। তাহলে জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেব প্রমুখ এরা ছিলেন কিন্তু এই যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল এখানকার প্রধান নেতা ছিলেন। দেখো প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট নেতা থাকে, সবাই কিন্তু সমান নয়, একজন কিন্তু হেড থাকে, নেতা থাকে। যেমন স্কুলের একটা অত বড় স্কুল, অত বড় টিচারগুলোর মধ্যে একজন হেডমাস্টার থাকে, তেমনি একটা দলের মধ্যে কিন্তু কি থাকে, নেতা থাকে, তাই না? তো সেই কংগ্রেস সমাজতান্ত্রিক দলের দুজন নেতার নাম, বিশেষ করে নাম কি তাদের, একটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ আর একটা হচ্ছে আচার্য নরেন্দ্র দেব প্রমুখ ছিলেন এই কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রধান নেতা। এবার তোমাদের প্রিভিয়াস ইয়ার বা পিইউআইকিউ যদি তোমাদের আমি দেখি, তাহলে সেখান থেকে পিইউআইকিউ তোমরা পাবে হচ্ছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল বলতে কি বোঝো। এই কোশ্চেনটা মেনলি মাধ্যমিক 2012-তে আসছিল। দ্বিতীয় যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক 2014 এবং 10-এ এসেছিল যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল, এই দলের দুজন নেতার নাম লেখো। এটা মেনলি 2 মার্কসের এসেছিল, সেটা 14 এবং 10-এ মাধ্যমিক এসেছিল। এবার আরেকটা প্রশ্ন যদি আসে তোমাদের যে কবে, কোথায়, কেন এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল গড়ে উঠেছিল, এই প্রশ্নের উত্তরটা আমি কমেন্ট বক্সে কিন্তু জানতে চাই। প্রত্যেকেই কিন্তু এই কোশ্চেনটা জেনে দিলাম, এই কোশ্চেনটার প্রত্যেকটা জিনিস বুঝে তারপরে আমি যে প্রশ্নটা দিলাম সেটার উত্তরটা দেবে। আরেকবার বলি যে কবে, কার উদ্যোগে এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল গড়ে ওঠে, এই অ্যান্সারটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা লিখে জানাবে কার কীরকম উত্তর। আমি প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমাদের দেখব। এরপরে যে আজকের আমরা প্রথম যে জিনিসটা রয়েছে সেটা আমি ক্লিয়ার করলাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা জিনিস তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে বুঝেছো। এবার আমি আরেকটা বিষয় যাচ্ছি, এবার তোমরা খুব সহজভাবে নিজের মতো করে বড় করে লিখতে পারবে, তাই না? লিখতে পারবে কি না? লিখতে পারবে। তো এবার আমি পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, যেটা হচ্ছে কি না তেভাগা আন্দোলন, সেই তেভাগা আন্দোলন সম্পর্কে মেনলি আলোচনা করবো। তো চলো ভিডিওটা সেটা শুরু করা যাক, ঠিক আছে? তো চলো পরে আমরা আলোচনা করব তেভাগা আন্দোলন সম্পর্কে। সালটা ছিল 1946 সাল, 1946 সাল। তো সালটা ছিল 1946 সাল। আমি তোমাদের কথা দিয়েছি যে প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করবো এবং ছবি এঁকে এঁকে ধরে ধরে পড়াবো। তো চলো এই তেভাগা আন্দোলনটা পড়ার আগে আমরা কয়েকটা ছবি এঁকে নিই, তারপরে ছবি আঁকার মাধ্যমে ছবি থেকে বোঝার মাধ্যমে তারপরে আমরা কোশ্চেনের অ্যান্সারটা লিখবো। তো প্রথমেই আমি দেখি যে 1900 সালটা ছিল কত, 1946 সাল। এই 1946 সালে বাংলায়, কোথায়, এই বাংলাতে মানে পশ্চিমবঙ্গতে, এই বাংলাতে কি হয়েছিল, কৃষক সমাজ। এদিকে রয়েছে ব্রিটিশ সরকার, ঠিক আছে, এদিকে রয়েছে ব্রিটিশ সরকার। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্রিটিশ সরকার, এটা হচ্ছে কি ব্রিটিশ সরকার। ভালোভাবে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবে। এটা হচ্ছে ব্রিটিশ, এটা হচ্ছে ব্রিটিশ সরকার। আর এটা কি, এটা হচ্ছে কি কৃষক, তাই না, কৃষক। তো দেখো ব্রিটিশ সরকার একদিকে, কৃষক একদিকে, এই কৃষকদের নিয়েই কিন্তু মেনলি এই তেভাগা আন্দোলনটা হয়েছিল। তো মেনলি কৃষকরা কি, কৃষকরা হচ্ছে তারা যে জমিতে চাষ করতো, মেনলি যদি আমি এই 3টা জমি ধরি, এই 3টে জমিতে ধরি, তারা একটা চাষ করলো, এটা ধান চাষ করলো, ঠিক আছে, তারা ধান চাষ করলো, তারা হচ্ছে মেনলি ধান চাষ করলো, ধরো এটা হচ্ছে ধান চাষ করলো। তো তোমাদের বোঝানোর মেনলি বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এখানে 3টা কি আঁকলাম, জমি আঁকলাম, 3টা জমি আঁকলাম। এবং এটা কৃষক, এটা কি ব্রিটিশ সরকার। জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবে। দেখ ভাই বা বোন, জিনিসটা বোঝ,
দেখ, বাংলাতে কি হয়েছিল 1946 সালে, বাংলাতে যারা কৃষক সমাজের মানুষ ছিল, যারা চাষ করতো, সেই কৃষক সমাজের যারা মানুষ ছিল, তারা হচ্ছে 3 ভাগ জমিতে, তারা যে জমিগুলোতে চাষ করতো, ধরো 3 ভাগ জমিতে চাষ করছিল, তো একটা, এটা দুইটা, এটা তিনটা, এই 3 ভাগ জমিতে তারা চাষ করলো, খুব ভালো ফসল হলো। তাহলে কি তারা এখানে খাটছে কারা? জমিগুলোতে কৃষক সম্প্রদায়। এই ব্রিটিশ সরকার কি জমিগুলোতে খাটতে যাচ্ছে? সেখানে কি কোনো রকম জমির কাজ করছে? ফসল ফলানোর জন্য যে টাকা পয়সা লাগে দিচ্ছে ব্রিটিশ সরকার? না, কোনোটাই ব্রিটিশ সরকার দিচ্ছে না। একা হাতে সমস্ত কিছু কৃষকটাই হচ্ছে কি করছে, এই 3টা জমির খেয়াল রাখছে, যত্ন করছে এবং খুব সুন্দরভাবে ফসলগুলোকে উৎপাদন করছে, বড় করছে, এবং সেখান থেকে পরবর্তীতে কী করছে, সেখান থেকে ফসল সে পাচ্ছে। সেটা ধান হোক বা বিভিন্ন জিনিস, ধরে নিলাম এখানে ধান চাষ করছে, তো প্রচুর পরিমাণে ধান পাওয়ার অধিকারটা কে রাখবে? কৃষকই রাখবে, কারণ সেই খাটনি করে মেনলি কী করেছিল, এই জমিগুলোতে চাষ করেছিল। কিন্তু যেহেতু কৃষকরা এই 3টা জমিতে চাষ করছিল, তাই কৃষকের শুধুমাত্র একটাই দাবি ছিল। কৃষক কী করলো, বাংলাতে কৃষক সমাজের মানুষ যারা ছিল তারা হচ্ছে 3টা জমি ধরো চাষ করেছে, সেই 3টা জমিতে কারা চাষ করছে? কৃষকরা। তো তার তো চাওয়া পাওয়া বেশি থাকবেই। তাদের শুধুমাত্র দাবি ছিল যে তারা এই 3টা জমির মধ্যে 2টা জমির যে ধানগুলো যে আছে, 2টা জমির যা ধান হবে, সেই ধানগুলো হচ্ছে কার কাছে রাখবে? কৃষক। মানে আমি ধরো কৃষক, এখানে আমি, এটা এটা এ না, এটা হচ্ছে আমি, ধরো আমি তোমাদের মধুমিতা দিদি, এটা তো আমি কি করলাম, আমি হচ্ছে 3টা জমিতে চাষ করলাম, এবং আমি এই 2টা জমির যে যতগুলো ধান হবে, সেই 2টো জমির বা 2 ভাগ কি করব, 3 ভাগের মধ্যে 2 ভাগ আমি আমার কাছে রাখতে চাইলাম, যে আমি এতদিন ধরে কষ্ট করে চাষগুলো করেছি, আমি 2টা জমির ভাগ আমি নেব। তো এটা আমি দাবি রাখলাম, তাই না? কিন্তু দাবিটা কিন্তু কার কাছে রেখেছিল? ব্রিটিশ সরকারের কাছে। তো ব্রিটিশ সরকারের কাছে দাবি রেখেছিল যে 3 ভাগ যে জমি আমি চাষ করলাম, সেই 3 ভাগের জমির মধ্যে 2 ভাগ যেন আমার কাছে থাকে। আমি এটা আপনার কাছে দাবি করছি যে 3 ভাগ জমিতে আমি চাষ করছি, এবং সেটার মধ্যে মাত্র 2 ভাগ, এই যে 2 ভাগ জমি যেন আমার কাছে থাকে। ঠিক আছে, এটাই আমি দাবি করছি আপনার কাছে। কিন্তু ব্রিটিশ সরকার এই জিনিসটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। ব্রিটিশ সরকার এই 2 ভাগ, তার যে কৃষকের কাছে 2 ভাগ যে জমি, এই জমির ফসল থাকবে, এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। এটা বলে না, কেন তুমি 2 ভাগ রাখবে? ঠিক আছে, তোমার অধিকার নেই, তুমি কেন 2 ভাগ রাখবে? ঠিক আছে, কৃষক সমাজের মানুষ কত কষ্ট করে 3 ভাগ জমিতে চাষ করলো, এবং সেখানে যখন তারা 2 ভাগ জমির অধিকার যখন তারা নিজে চাইলো, এটা দাবি রাখলো যে 2 ভাগ জমির যত ফসল হবে সেগুলো যেন আমাদের হয়, এটা যখন তারা দাবি করলো, তখন ব্রিটিশ সরকার সেই দাবি কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারেননি। ব্রিটিশ সরকার এতে কিন্তু অস্বীকার করে যে না, তোমরা 2টো জমির ভাগ তোমরা পাবে না, 2 ভাগ জমির তোমরা ভাগ কি করতে পারবে না, তোমরা নিতে পারবে না, 2 ভাগ জমি তোমাদের কিন্তু হবে না, তোমরা 1 ভাগ নাও, কিন্তু 2 ভাগ হবে না। তো ব্রিটিশ সরকার যে এইভাবে এরকম কৃষকদের ওপর এতদিন ধরে, শুধুমাত্র 1 বছর না, দীর্ঘদিন ধরে ওই একই, এত সুন্দর একটা কৃষক যখন একটা খুব ভালোভাবে ফসল ফলাচ্ছে, তোমার বাবাই যদি ধরো, তোমার বাবা হচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করে জমিগুলো চাষ করে, তার অর্ধেকের বেশি যদি সেই যে চাষকৃত যে ফসলগুলো রয়েছে, সেই ধান বলো, সেই ধানগুলো যদি অর্ধেকেই এমনি এমনি অন্য কেউ নিয়ে নেয়, মন তো খারাপ হবেই, রাগ তো উঠবেই, তাই না? তো সেরকম ব্যাপারটা। তো কৃষক সমাজের মানুষ দীর্ঘদিন ধরে এরকম শোষণের কিন্তু শিকার হচ্ছিল। দীর্ঘদিন ধরে ব্রিটিশ সরকার তাদের উপর এই অত্যাচারটা কিন্তু চালিয়েই যাচ্ছিল। কৃষক সরকার যেই 3 ভাগ জমি চাষ করছে, সেখানকার 2 ভাগ নিয়ে নিচ্ছে, 1 ভাগ তাদেরকে দিয়ে দিচ্ছে, মানে হাফের হাফ তাদেরকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু কৃষক সমাজের মানুষ যারা ছিলেন, তারা কি দীর্ঘদিন এই জিনিসটা মেনে নিতে পারবে? এক সময় তো তারা রেগে যাবে। তো এক সময় তারা কিন্তু রেগে গেছিল, এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিল। অনেক কৃষক একসাথে হয়ে তারা কি করেছিল, আন্দোলন গড়ে তুলেছিল। ঠিক আছে, বলেছিল আর আমরা সহ্য করব না, এবার আমরা কি করব, আন্দোলন করব। ঠিক আছে, তো দেখো, কৃষক সমাজের মানুষের ওপর দীর্ঘদিন যদি একই সেই অত্যাচার যদি কৃষক সমাজের মানুষের উপর করা হয়, তাহলে কৃষক সমাজের মানুষ একসময় খুব, তাদের মধ্যে ক্ষোভ বেড়ে যাবে, তাদের রাগ,
বেড়ে যাবে। এবং অবভিয়াসলি দীর্ঘদিন পর হওয়ার পর তারা অনেক কৃষক কী হলো, একসাথে হলো। তুইও তো কৃষক, এখানে আয়, তুই কৃষক, এখানে আয়। সমস্ত কৃষক, অনেকগুলো কৃষক একসাথে জড়ো হলো। জড়ো হওয়ার পর তারা আলোচনা করলো যে ব্রিটিশ সরকার খুব আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমাদের এরকম করছে। তো তাদের ওপর কী হবে, আরও রাগ বৃদ্ধি পাবে। অনেকগুলো মানুষ যখন একসাথে হলো, অনেকগুলো কৃষক যখন একসাথে হলো, তাদের মধ্যে সাহস বৃদ্ধি পেল এবং তারা ভাবলো যে আর এভাবে চুপচাপ করে সহ্য করা যাবে না। এবার আমাদের কি করতে হবে, আন্দোলন করতে হবে, তাই না? তো ব্রিটিশ সরকার যখন কৃষকদের ওপর এইভাবে অত্যাচার করা শুরু করলো, তখন কৃষক সমাজের মানুষ কী করলো, একসাথে হলো। এই যে কৃষক সমাজের মানুষ যে যারা ছিল, তারা কি হলো, তারা একসাথে হলো, তারা একত্রিত হলো। যত কৃষক রয়েছে, সমস্ত কৃষক বা চাষিরা যে রয়েছে, সমস্ত চাষিরা তারা একত্রিত হলো, সবাই একসাথে জড়ো হলো এবং তারপরে আন্দোলনে নামলো যে আমরা এটা কোনোভাবেই আর সহ্য করবো না, মেনে নেব না। তার জন্য তারা আন্দোলনে নামলো এবং যেই তারা আন্দোলনে নামলো, সেই আন্দোলনটার নাম দেওয়া হলো কি, তেভাগা আন্দোলন। তো কার ওপর আন্দোলন চালিয়ে যাওয়া হলো, ব্রিটিশ সরকার। তো ব্রিটিশ সরকারের ওপর আন্দোলন চালিয়ে যাওয়া হলো। এই আন্দোলনটার নাম কি, সেটা হচ্ছে তেভাগা আন্দোলন, ঠিক আছে? তো যেই আন্দোলনটা তারা করলো, সেই আন্দোলনের নাম কি, তেভাগা আন্দোলন। বোঝা গেল, ক্লিয়ার? তো এইটুকু ক্লিয়ার যে কেন তেভাগা আন্দোলনটা হলো। তেভাগা আন্দোলনটা হলো কারণ কৃষক সমাজের মানুষ যে 3 ভাগ যে জমির ওপর চাষ করত, সেই 3 ভাগ জমির মধ্যে 2 ভাগ জমি যে ফসলগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে, আমি কৃষক, আমি নিজেদের মধ্যে রাখার চেষ্টা করলাম। কিন্তু ব্রিটিশ সরকার যিনি আমার উপরে দাঁড়িয়ে আছেন, তিনি কোনোভাবেই এই বিষয়টা সহ্য করবেন না। তো আমরা চাষ করব, আমি সব কিছু করবো, আবার ও এমনি পাবে। তো এটার জন্য আমার মধ্যে রাগ বেড়ে গেল। আমরা সবাই মিলে, আরও অন্যান্য কৃষকগুলো এসে মিলেমিশে আমরা কী করলাম, আন্দোলন করলাম। সেই আন্দোলনটার নাম দেওয়া হলো কি, তেভাগা আন্দোলন। সেটা কত সালে হয়েছিল, 1947 সালে। কোথায় হয়েছিল, বাংলা প্রদেশে, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরিষ্কার করে নোট আমি তোমাদের লিখে দেবো, সেই লেখাটা তোমরা অবশ্যই লিখে নেবে। তো চলো, এবং এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটাও আমি এখানে কিন্তু লিখে দেবো। প্রত্যেকটা কোশ্চেন লিখে নেবে। আর এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজভাবেই কিন্তু তোমরা দিতে পারবে। তো চলো আমি একটু লিখে নিই। তেভাগা আন্দোলন সম্পর্কে আমি যে কোশ্চেনটা তোমাদের দেবো, সেই কোশ্চেনটা যদি টিকা আকারে আসে, তাও কিন্তু তোমরা গড় করে সব বলে দিতে পারবে, বড় করে নোট বানাতে পারবে। তো দেখো, আমি তোমাদের ছোট্ট করে বলে দিলাম, যেটা তোমাদের বোঝালাম সেটাই আমি লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি, যে 1946 সালে বাংলার চাষিরা চাষ করা ফসলের 3 ভাগের মধ্যে 2 ভাগ তারা নিজেদের কাছে রাখার উদ্দেশ্যে যে আন্দোলন শুরু করে, তাকে তেভাগা আন্দোলন বলে। বোঝা গেল? তাহলে তেভাগা আন্দোলন কাকে বলে, এটা তোমরা লিখে নেবে। দ্বিতীয়ত, এখান থেকে যে যে এমসিকিউ বা যে ধরনের ব্রড টাইপ কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো কী কী, এটা কোথায় শুরু হয়। তো তেভাগা আন্দোলন আমরা জানি কোথায় শুরু হয়, বাংলাতে। তো কি, বাংলা প্রদেশে, বাংলা প্রদেশ, সেই বাংলা প্রদেশেই কিন্তু কি হয়, এই তেভাগা আন্দোলনটা শুরু হয়। দ্বিতীয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা মাধ্যমিক 16 এবং 2014-তে এসেছিল। প্রধান দাবিগুলো কি কি ছিল, দেখো। এই তেভাগা আন্দোলনের কৃষকদের প্রধান দাবি ছিল যে তারা যেন এই 2 ভাগ জমি তাদের যেন হাতে থাকে, এই 2 ভাগ জমির ফসল তারা যেন পায়, তারা যেন নিজেদের কাছে রাখতে পারে, তাই না? তো এটাই ছিল তাদের প্রধান দাবি। এরপরে আসতে পারে যে তেভাগা আন্দোলন কাকে বলে। আরেকটা যেটা প্রশ্ন, যেটা আমি তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে তেভাগা আন্দোলন নাম এই তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন। এই প্রশ্নটাও হতে পারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে কেন এই আন্দোলনের নামটা তেভাগা রাখা হলো, কত নাম রয়েছে, তাই না? তো মেইনলি তেভাগা রাখা হয়েছিল মেইনলি যেহেতু 3 ভাগ জমির 3 ভাগের মধ্যে যেহেতু 2 ভাগ, তো সেই জন্য 3 ভাগ, যেহেতু সেই 3 ভাগের জন্যই মেইনলি এই তেভাগা আন্দোলন নামকরণ করা হয়েছে। জিনিসটা ক্লিয়ার? তো এখান থেকে যে দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, প্রথম তো কংগ্রেস সমাজতান্ত্রিক দল এবং এই যে তেভাগা আন্দোলন সম্পর্কে যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে তোমাদের যে যে এমসিকিউ বা এসসিকিউ বা ব্রড টাইপ কোশ্চেন আসতে পারে, সেগুলো আমি তোমাদের কিন্তু বলে দিলাম। এরপরে দেখো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এখন তোমরা মনে রাখতে পারবে এবং কি করবে, তোমরা খুব সহজভাবে নোট তৈরি করতে পারবে। দেখো, প্রত্যেকটা জিনিস কনসেপ্ট তো ক্লিয়ার করবে, তার আগে প্রত্যেকটা জিনিসে একটু একটু করে
ছোট ছোট জিনিস মানে সংজ্ঞা বা কাকে বলে ছোট ছোট জিনিস, মেইন যে কনসেপ্ট সেটা কিন্তু বুঝে নেবে। দেখো মাধ্যমিকে তোমরা যখন টিউশনে যাও প্রত্যেক টিচার তোমাদের কিন্তু এক গাদা করে নোট লেখায়, তো সেটা একদমই করবে না। কারণ দেখো জিনিসটা যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় না, তাহলে সেই নোটটা কিন্তু তুমি 10 গাদা কেন আরও 15 গাদাও করতে পারবে। ঠিক আছে, তো মেইনলি যেটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই ছোট্ট ছোট্ট টপিক আকারে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু পড়বে। আমি বলছি তোমাদের ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। প্রত্যেকটা ভালো রেজাল্ট প্রত্যেকটা জিনিস এইভাবে ছোট ছোট করে কনসেপ্ট ক্লিয়ার করে খাতায় লিখে রাখবে। পরীক্ষা যখন আসবে তখন এগুলো বড় করে লেখার চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে এই দুটো কোশ্চেনের বড় যে নোটগুলো রয়েছে সেটা আমার লেখা আছে, তোমরা যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে আমাকে বা মেসেজ করে অবশ্যই আমাকে এই নোটগুলো যে আছে এই নোটগুলো তোমরা নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে এর পরের কোনো বিষয় নিয়ে। তোমরা আর কোন কোন বিষয় চাইছো যেটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।